থেকে অন্ততই প্রতি সপ্তাহে রবিবার 7:30টায় হিসাব বিজ্ঞান ক্লাস নিয়ে আজকে আবারও চলে এলাম। আজকের টপিক রেওয়ামিল। অলরেডি আমরা সকাল সকাল পেজে জানিয়ে দিয়েছি যে আজকে হিসাব বিজ্ঞান ক্লাস থাকছে এবং আমাদের টপিক হচ্ছে রেওয়ামিল। তোমরা যারা এখনো গ্রুপে জয়েন করনি সেসব বন্ধুদের একটু জানিয়ে দাও এবং আমাদের এই পেজটি শেয়ার করে দাও। আমার কথা শোনা যাচ্ছে কিনা, আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার আছে কিনা, সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেন এবং তার সাথে কে কোথা থেকে দেখছেন সেটা জানিয়ে দেবেন। আপনাদের যে সকল গ্রুপ আছে সেই সকল গ্রুপে আমাদের ক্লাসটি শেয়ার করে দেন। আপনাদের কাছ থেকে এটাই আমাদের চাওয়া। দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং আপনাদের ফ্রি ক্লাসের সুযোগ দিয়েছে, ঠিক আছে। সহযোগিতা হিসেবে আপনাদের কাছ থেকে চাওয়া যে আমাদের ক্লাসটি ছড়িয়ে দেবেন সবার মাঝে, বন্ধুদেরকে ক্লাস করার সুযোগ দেবেন, কারণ আমরা শেখাতে ভালোবাসি, ঠিক আছে। হ্যাঁ, অনেকেই জয়েন করেছেন জি, কিন্তু মেনশন সেরকম কাউকে দেখতে পাচ্ছি না। একটু বন্ধুদের মেনশন করে দিতে হবে। হ্যাঁ, একটু বন্ধুদের মেনশন করে দিতে হবে। শেয়ার পাচ্ছি না। একটু বন্ধুদের বা বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দিতে হবে। আজকের ক্লাসটি একটা ধামাকা ক্লাস হতে চলেছে। অলরেডি আমি বলেই রেখেছি, এক ক্লাসেই বাজিমাত। রেওয়ামিলের আজকের এই ক্লাসটি যদি আমরা করি, আপনারা যারা করবেন আজকের এই ক্লাসেই বুঝতে পারবেন যে হ্যাঁ, আমরা বেসিক থেকে কিভাবে ক্লিয়ার করে আমরা সকল এমসিকিউ এর আনসার করতে পারছি, ঠিক আছে। আচ্ছা, আমি আর সময় নিতে চাচ্ছি না, চলে যাচ্ছি মূল টপিকে। একটু সবাই হ্যাঁ, ওকে, চলে যাই মূল ক্লাসে। একটু দেখেন সবাই, রেওয়ামিল ট্রায়াল ব্যালেন্স। রেওয়ামিলের ইংরেজি প্রতিশব্দ ট্রায়াল ব্যালেন্স। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য রেওয়ামিল প্রস্তুত করা হয়, ঠিক আছে। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য রেওয়ামিল প্রস্তুত করা হয়। রেওয়ামিল কেন প্রস্তুত করা হয়? তাহলে গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য রেওয়ামিল কেন প্রস্তুত করা হয়? গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য। রেওয়ামিল হিসাবের অপরিহার্য অঙ্গ নয়। একটি খতিয়ানের উদ্বৃত্ত নিয়ে প্রস্তুতকৃত বিবরণী মাত্র। তাহলে রেওয়ামিল প্রস্তুত করা হয় খতিয়ানের ব্যালেন্স নিয়ে। খতিয়ানের উদ্বৃত্ত যে ব্যালেন্স থাকে সেই ব্যালেন্স নিয়ে আমরা রেওয়ামিল প্রস্তুত করি। আমার মনে হয় একটু ক্লিয়ার। তারপরে আরেকবার বলে নিচ্ছি, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য রেওয়ামিল প্রস্তুত করা হয়। রেওয়ামিল কেন প্রস্তুত করা হয়? হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য রেওয়ামিল প্রস্তুত করা হয়। রেওয়ামিল হিসাবের অপরিহার্য অঙ্গ নয়। কোনটি অপরিহার্য অঙ্গ নয় হিসাবের? তাহলে আমরা পাবো রেওয়ামিল। রেওয়ামিল প্রস্তুত করা হয় কি নিয়ে? তাহলে খতিয়ান উদ্বৃত্ত নিয়ে। রেওয়ামিল প্রস্তুত করা হয় খতিয়ান উদ্বৃত্ত নিয়ে। এবারে আমরা দেখি রেওয়ামিল প্রস্তুতের নিয়মাবলী। আমরা সবাই জানি যে রেওয়ামিলে ডেবিট এবং ক্রেডিট দুটো পাশ থাকে এবং সেই ডেবিট অংশে সকল প্রকার সম্পদ, ব্যয়, উত্তোলন হিসাব রেওয়ামিলে ডেবিটে বসে। তাহলে রেওয়ামিলে ডেবিটে কি বসে? সকল প্রকার সম্পদ, ব্যয় এবং উত্তোলন। তাহলে আমরা যদি সকল প্রকার সম্পদকে চিনি, ব্যয়কে চিনতে পারি, তাহলে কিন্তু আমরা রেওয়ামিলে ডেবিটে কি বসে সেটা আমরা পারবো। আচ্ছা, এরপরে আসি রেওয়ামিলের ক্রেডিট পাশে তাহলে কি থাকে? রেওয়ামিলের ক্রেডিট পাশে সকল প্রকার দায়, আয় এবং মূলধন হিসাব বসে। রেওয়ামিলের ক্রেডিটে সকল প্রকার দায়, আয় এবং মূলধন হিসাব বসে। এটুকু আমরা সবাই জানি। দেখি কি অবস্থা সবার। অনেকেই জয়েন করেছেন, শেয়ারও করেছেন।
যে কমেন্টও এসেছে, কারা কারা কমেন্ট করেছেন একটু দেখি, একটু সময় দেন। মোহাম্মদ শাহেদ, থ্যাংক ইউ সো মাচ। নওশাদ হোসেন, রিয়া মেনশন করেছেন। মহিমিনুল ইসলাম বলেছেন স্যার সুন্দর লাগছে, ধন্যবাদ। নওশাদ হোসেন এসেছেন, তিনি শরণকে আবার মেনশন করেছেন। অল গুড স্যার, ধন্যবাদ। আচ্ছা, আমরা পরবর্তী টপিকে চলে যাই। এবারে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এখানকার মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সমন্বিত ক্রয়। দেখেন, সমন্বিত ক্রয় কিভাবে প্রস্তুত করা হয় বা সমন্বিত ক্রয় কি। ঠিক আছে, সমন্বিত ক্রয় হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য প্লাস নিট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য প্লাস নিট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। ঠিক আছে, এবারে আসি, সাধারণভাবে প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়। নিচের কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না? সেই ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়, কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। সাধারণভাবে প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়, সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। তবে সমন্বিত ক্রয় রেওয়া মিলে থাকলে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে বসে, এক্ষেত্রে প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। আমার মনে হয় একটু জটিল হয়ে গেল বিষয়টা, তাই না? আচ্ছা, এখান থেকে যদি একটু ক্লিয়ার করে নিই তাহলে আমার মনে হয় বিষয়টা বুঝতে সুবিধা হবে। হেনা কোথায়? চাচা হেনা কোথায়? ঠিক আছে, হেনা কোথায়? এই হেনা কোথায় দিয়ে কিন্তু আমরা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারি। দেখেন কিভাবে, এখানে আমাদেরকে দুইটা অংশ মনে রাখতে হবে। একটু দেখেন, দুটো অংশ মনে রাখতে হবে। একটা অংশ হচ্ছে ক্রয় হিসাব, একটা হচ্ছে সমন্বিত ক্রয় হিসাব। তাহলে ক্রয় হিসাব, সমন্বিত ক্রয় হিসাব। ঠিক আছে, একটা জায়গায় এরা দুজনের মধ্যে যে কেউ একজন থাকে। আমাদের অঙ্কে দুজনের মধ্যে যে কেউ একজন থাকবে। তাহলে ক্রয় হিসাব থাকলে কে থাকবে এবং সমন্বিত ক্রয় হিসাব থাকলে কে থাকবে? ক্রয় হিসাব থাকলে কে থাকবে এবং সমন্বিত ক্রয় হিসাব থাকলে কে থাকবে? ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো ক্রয় হিসাবের ক্ষেত্রে যখন ক্রয় হিসাব থাকে তখন বসে প্রারম্ভিক জ্যা। কে বসে? তাহলে প্রারম্ভিক মজুদ। তাহলে প্রারম্ভিক মজুদ কখন বসে? যখন ক্রয় হিসাব থাকে। ঠিক আছে, আর সমন্বিত ক্রয় যখন থাকে তখন কে বসবে? তাহলে বসবে সমাপনী মজুদ। তাহলে সমাপনী মজুদ পাচ্ছি। এখন দেখেন, সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুদ আর ক্রয় হিসাব থাকলে প্রারম্ভিক মজুদ। এখন প্রশ্ন হচ্ছে, যদি বলা হয় নিচের কোনটি রেওয়া মিলে থাকে না, ঠিক আছে, নিচের কোনটি রেওয়া মিলে থাকে না, এই প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদ এই দুটার মধ্যে আমাদেরকে আনসার করতে হবে। সেক্ষেত্রে সমাপনী মজুদকে আমাদের ধরতে হবে, কারণ স্বাভাবিকভাবে সমন্বিত ক্রয় অঙ্কে থাকে না, আমাদের ক্রয় হিসাব থাকে। তাহলে সমন্বিত ক্রয়ের সূত্র আমরা বুঝতে পেরেছি। সমন্বিত ক্রয় হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য প্লাস হচ্ছে নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ পণ্য। ঠিক আছে, একটু কমেন্ট করে বলেন সবাই বুঝতে পেরেছেন কিনা। সবাই একটু কমেন্ট করে বলেন এইটুকু বুঝতে পেরেছেন কিনা। আজকে একটু বেসিক থেকে ক্লিয়ার করছি, সে কারণে একটু দ্রুত ক্লাসটি টানছি। যদি অসুবিধা হয় কারো তাহলে বলবেন অবশ্যই।
জি, কমেন্ট পাচ্ছি না তেমন কোনো। যদি কোনো সমস্যা না থাকে তাহলে পরের টপিকে চলে যাব। জি স্যার, বুঝতে পেরেছি, ধন্যবাদ। এবারে দেখেন, সাধারণত সম্পদ দায়ের প্রারম্ভিক জের, সম্পদ অথবা দায়ের প্রারম্ভিক জের রেওয়া মিলে বসে না। সম্পদ অথবা দায়ের প্রারম্ভিক জের রেওয়া মিলে বসে না। তাহলে সম্পদ দায়ের কোন জেরটা বসবে? ঠিক আছে, সম্পদ এবং দায়ের প্রারম্ভিক জের বসবে না, কিন্তু সমাপনী জের রেওয়া মিলে বসবে। কোন জের বসবে? সমাপনী জের। তাহলে সম্পদ এবং দায়ের সমাপনী জের বসবে। যদি বলা হয় ব্যাংক জমা, ব্যাংক জমা দুটো ব্যালেন্স আছে, একটা হচ্ছে প্রারম্ভিক আর একটা হচ্ছে সমাপনী। তাহলে কোন হিসাবটি রেওয়া মিলে আসবে? সমাপনী হিসাবটি রেওয়া মিলে আসবে। আমাদেরকে মনে রাখতে হবে কোনটির প্রারম্ভিক বসবে এবং কোনটার সমাপনী বসবে। এবারে আসি, উদাহরণস্বরূপ এখানে বলে দেওয়া হয়েছে প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক ঋণ উদ্বৃত্ত, প্রারম্ভিক বিনিয়োগ রেওয়া মিলে আসবে না, রেওয়া মিলে আসবে না। তাহলে আমরা প্রয়োজনে স্ক্রিনশট করে রাখতে পারি, প্রয়োজনে আমরা স্ক্রিনশট করে রাখতে পারি। ঠিক আছে, প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক ঋণ উদ্বৃত্ত, প্রারম্ভিক বিনিয়োগ রেওয়া মিলে আসবে না। আবার কিছু কিছু হিসাব আছে, এই হিসাবগুলোই মোস্ট ইম্পর্টেন্ট, এই হিসাবগুলোই মোস্ট ইম্পর্টেন্ট। অব্যবহৃত ডাক টিকিট রেওয়া মিলে বসে না। নিচের কোনটি রেওয়া মিলে বসে না? অব্যবহৃত ডাক টিকিট, অব্যবহৃত মণিহারি, সমাপনী মণিহারি, সমাপনী মণিহারি রেওয়া মিলে বসে না। এবারে দেখি, যদি শুধুমাত্র প্রারম্ভিক মণিহারি অঙ্কে থাকে, এটা অঙ্ক করার জন্য প্রয়োজন, অঙ্কের জন্য একটু বলে নিই। যদি শুধুমাত্র প্রারম্ভিক মণিহারি অঙ্কে থাকে তবে রেওয়া মিলে আসবে না। মণিহারির ক্ষেত্রে মনে রাখতে হবে, মণিহারির ক্ষেত্রে অব্যবহৃত মণিহারি, সমাপনী মণিহারি রেওয়া মিলে বসে না। কিন্তু যে অঙ্কে প্রারম্ভিক মণিহারি, যে অঙ্কে প্রারম্ভিক মণিহারি এবং সমাপনী মণিহারি দুটোই থাকবে, যে অঙ্কে প্রারম্ভিক মণিহারি এবং সমাপনী মণিহারি দুটোই থাকবে, ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। পক্ষান্তরে যদি অঙ্কে প্রারম্ভিক ও সমাপনী উভয় জের দেওয়া থাকে, সেক্ষেত্রে প্রারম্ভিক মণিহারি রেওয়া মিলে আসবে, কিন্তু সমাপনী মণিহারি রেওয়া মিলে আসবে না। তাহলে রেওয়া মিলে কোনটি বসে? রেওয়া মিলে কোনটি বসে মণিহারির ক্ষেত্রে? তাহলে আমরা বলবো প্রারম্ভিক মণিহারি বসে। রেওয়া মিলে প্রারম্ভিক মণিহারি বসে, অব্যবহৃত মণিহারি, সমাপনী মণিহারি রেওয়া মিলে বসে না। সম্ভাব্য দায়, সম্ভাব্য সম্পদ, সম্ভাব্য দায়, সম্ভাব্য সম্পদ রেওয়া মিলে বসে না। তাহলে অনেক কিছু আমরা দেখলাম যে রেওয়া মিলে আসে না। সম্পদ দায়ের ক্ষেত্রে প্রারম্ভিক ব্যালেন্স রেওয়া মিলে আসে না, মণিহারির ক্ষেত্রে অব্যবহৃত মণিহারি, সমাপনী মণিহারি রেওয়া মিলে আসে না। আমরা জানলাম সম্ভাব্য দায়, সম্ভাব্য সম্পদ, সম্ভাব্য কিছু হিসাব যদি থাকে তাহলে সেগুলো রেওয়া মিলে আসে না। রেওয়া মিলের দফাগুলো সঠিকভাবে ডেবিট ও ক্রেডিট পাশে বসানোর পরেও, একটু দেখেন, রেওয়া মিলের দফাগুলো আমরা সঠিকভাবে ডেবিট এবং ক্রেডিট পাশে বসিয়েছি, বসার পরেও উভয় পাশ না মিলে যদি ক্রেডিট পাশ কম হয়, দেখেন উভয় পাশ না মিলে, অর্থাৎ আমরা ডেবিট এবং ক্রেডিট সঠিকভাবে বসানোর পরেও দেখছি যে আমাদের ক্রেডিট পাশে ব্যালেন্স কম হচ্ছে। ক্রেডিট পাশে যদি ব্যালেন্স কম হয়, ঠিক আছে, ক্রেডিট পাশে যদি ব্যালেন্স কম হয় তাহলে আমরা কোন হিসাব বসাই? আমরা জানি রেওয়া মিল যদি না মিলে সেক্ষেত্রে আমরা অনিশ্চিত হিসাব বসাই। কোন হিসাব বসাই? অনিশ্চিত হিসাব বসাই, অনিশ্চিত হিসাব। কিন্তু আমরা অনেকেই জানি না, অনিশ্চিত হিসাব বসাই, কিন্তু আমরা অনেকেই জানি না যে এর মাঝেও একটি কথা থাকে। সে কথা হচ্ছে, যদি আমাদের ক্রেডিট পাশে মূলধন হিসাব না থাকে তাহলে এই পার্থক্যের ব্যালেন্স হবে মূলধন হিসাব। যদি আমাদের ক্রেডিট পাশের ব্যালেন্স আমরা দেখি যে মূলধন হিসাব ছাড়াই আমাদের রেওয়া মিল হচ্ছে এবং সেখানে ব্যালেন্স কম আছে ক্রেডিট পাশে, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে অনিশ্চিত হিসাব লেখার আগে সেই হিসাবটা হবে মূলধন হিসাব। আশা করি বুঝতে পেরেছেন। আবার ডেবিট পাশের ব্যালেন্স যদি কম হয়ে যায়, ডেবিট পাশের ব্যালেন্স যদি কম হয়ে যায় তাহলে ডেবিট পাশে দেখতে হবে আমাদের নগদান হিসাব আছে কিনা। অনিশ্চিত হিসাব লেখার আগে ডেবিট পাশে দেখতে হবে নগদান হিসাব আছে কিনা। যদি নগদান হিসাব না থাকেই ব্যালেন্স কম হয় এবং আমরা মনে করি সেখানে অনিশ্চিত হিসাব বসাতে হবে, সেই ক্ষেত্রে ভুল। ঠিক আছে, আমরা ভুল করছি, সেই ক্ষেত্রে আমাদেরকে নগদান হিসাব বসাতে হবে। ক্লিয়ার? তাহলে ডেবিট পাশের ব্যালেন্স যদি কম হয় সেই ক্ষেত্রে নগদান হিসাব আছে কিনা দেখবো,
এবং ক্রেডিট পাশে যদি ব্যালেন্স কম হয় সেক্ষেত্রে মূলধন হিসাব আছে কিনা দেখব। যদি এরা থাকার পরেও ব্যালেন্স কম বা বেশি হয় সেই ক্ষেত্রে অনিশ্চিত হিসাব বসাবো, তাহলে এবার দেখেন, এছাড়াও সকল দফা বসানোর পর ডেবিট ক্রেডিট ব্যালেন্সের পার্থক্য হলে অনিশ্চিত হিসাব। তাহলে অনিশ্চিত হিসাব খুলে আমরা রেওয়া মিলটা মেলাবো। অনিশ্চিত হিসাব একটি সাময়িক হিসাব, খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ এমসিকিউ। অনিশ্চিত হিসাব সাময়িক হিসাব, অনিশ্চিত হিসাব হচ্ছে সাময়িক হিসাব, অনিশ্চিত হিসাব সাময়িক হিসাব। তাহলে মোটামুটি রেওয়া মিলের অনেকগুলো ধারণা আমরা এখানে পেলাম, রেওয়া মিল করতে গেলে কি কি লাগবে, এবং এমসিকিউ এর জন্য আমরা জানতে পারলাম যে কোন দফাগুলো রেওয়া মিলে বসে না, কোন দফাগুলো রেওয়া মিলে বসে না। এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এমসিকিউ করার ক্ষেত্রে। ঠিক আছে, এডমিশন কোশ্চেনের ক্ষেত্রে কোন দফাগুলো রেওয়া মিলে বসে না এটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার নেক্সট টপিকে যাই। এবার একটু বলতে হবে আপনাদের, এতক্ষণ যে বিষয়টি করলাম সেই বিষয়ের উপরে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখেছি, একটু আনসার করবেন সবাই। একটু কমেন্ট অপশনে গিয়ে আনসার করেন তো কি হচ্ছে এটা সঠিক আনসার। এতক্ষণ যা কিছু বললাম তার আলোকে এই আনসারটা করতে পারেন কিনা। একটু সঠিক আনসার দিবেন। সবাই সবাই ফাহমিদা ইসলাম তমা সবার আগে আনসার করেছে একের এ অর্থাৎ ক। রিয়া আনসার করেছে ক। ইনারা ফারিয়া আনসার করেছে ক। হুমায়রা ইসলাম বিথি আনসার করেছে ক। মানিক হাসান আনসার করেছে ক। ফারিয়া মুশরেখা, সে গত ক্লাসেও ছিল, আনসার করেছে ক। শরণ দেওয়ান আনসার করেছেন গ। আচ্ছা একটু দেখেন, নিম্নের কোন হিসাবটি রেওয়া মিলে বসে না, কোনটি রেওয়া মিলে বসে না। ঠিক আছে, আমরা মণিহারির ক্ষেত্রে বলেছিলাম সমাপনী মণিহারি এবং অব্যবহৃত মণিহারি। সমাপনী মণিহারি অব্যবহৃত মণিহারি রেওয়া মিলে বসে না। নগদ তহবিলের দুটি ব্যালেন্স থাকতে পারে, একটা প্রারম্ভিক একটা সমাপনী। এখানে যেহেতু কিছুই বলা নেই তার মানে এটাই হচ্ছে সমাপনী ব্যালেন্স। নগদ তহবিল বসে, প্রারম্ভিক মজুদ বসে, তবে একটি ক্ষেত্রে বসে না, যখন সমন্বিত ক্রয় থাকে। তখন সমাপনী মজুদ বসে, সেই ক্ষেত্রে প্রারম্ভিক মজুদ বসে না। এখানে সমন্বিত ক্রয় আছে, সমন্বিত ক্রয় থাকলে বসবেই। এই ক্ষেত্রে আমরা সঠিক আনসার ধরে নেব হচ্ছে একের ক। এই ক্ষেত্রে সঠিক আনসার ধরবো একের ক, কারণ সমাপনী মণিহারি রেওয়া মিলে বসে না। একের ক আনসার হবে। জি, যারা গ আনসার করেছেন, হ্যাঁ ডিলিট করবেন না, ডিলিট করার কোনো মানে নেই। এখানে একটু ট্রিকি কোশ্চেন আছে। আসলে সমন্বিত ক্রয় যদি অঙ্কে থাকে তাহলে আমরা জানি প্রারম্ভিক মজুদ বসে না। হ্যাঁ, যারা গ আনসার করছেন সেই বিষয়টাও কিন্তু একটা গ্রহণযোগ্য বিষয়। ঠিক আছে, আমরা পরের কোশ্চেনে যাই। এবার বলেন তো, একটি ভুল সংশোধন করার সময় কখন একটি অনিশ্চিত হিসাব ডেবিট বা ক্রেডিট করা হয়। ঠিক আছে, আমরা কখন একটা অনিশ্চিত হিসাব বসিয়ে রেওয়া মিলটাকে মেলাই, ডেবিট ক্রেডিট করি, কখন? এটা ভুল সংশোধনের কোশ্চেন। মূলত একটি ভুল সংশোধন করার সময় কখন একটি অনিশ্চিত হিসাব ডেবিট বা ক্রেডিট করা হয়, কখন ডেবিট বা ক্রেডিট করা হয়, এটার আনসার কে করবেন? দ্রুত দ্রুত, এটার আনসার কে করবেন? একটু দ্রুত। শরণ দেওয়ান ক। জি, একটু 2 এর ক হবে না 2 এর খ হবে সেটা একটু করবেন। হ্যাঁ, 2 এর ক। বিথি 2 এর ক। হ্যাঁ, একদিকের ভুল। যারা 2 এর ক আনসার করছেন তাদেরটা সঠিক, একদিকের ভুল। এক্ষেত্রেও 2 এর ক আনসার। জি, রিয়া করেছেন 2 এর ক। হ্যাঁ, ধন্যবাদ। পরবর্তী অপশনে চলে যাই আমরা। এবার খুব মনোযোগ সহকারে যারা আছেন স্ক্রিনে বসে ক্লাসটি দেখছেন, অবশ্যই আপনাদের
যে সকল পরিচিত গ্রুপ আছে সেখানে শেয়ার করে দেবেন এবং বন্ধুদের মেনশন করেন। আপনাদের উপস্থিতি আমাদের শক্তি বাড়িয়ে দেয় ক্লাসের, হ্যাঁ, এনার্জি বাড়ায়। তাহলে আসি গাণিতিক সমস্যা সমাধানের সহজ নিয়ম। এই রেওমিল থেকে গাণিতিক সমস্যা আসার সম্ভাবনা 99%। ঠিক আছে, এখান থেকে 99% দেখা যায় এই গাণিতিক সমস্যা আমাদের আসার সম্ভাবনা থাকে। তাহলে এই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি? এই সমস্যার খুব সহজ সমাধান আছে, খুব সহজ সমাধান। অল্প একটু সময়ের মধ্যেই এই সকল আমরা প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারি, আমরা সকল প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারি। তবে তারপরে আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম, আপনাদের উপরে ছেড়ে দিলাম, একটু বলবেন সবাই 1 নম্বরের উত্তর কি হতে পারে। 1 নম্বরের উত্তর কি হতে পারে দেখি আপনাদের আইডিয়া কি আছে। রেওমিল অধ্যায় আপনারা কেমন পারেন এবং এই ধরনের গাণিতিক সমস্যা আপনারা সমাধান করতে পারেন কিনা, পূর্ব অভিজ্ঞতা কি আছে একটু। 1 নম্বরের গাণিতিক সমস্যা এখন পর্যন্ত উত্তর পাইনি সবাই, একটু দ্রুত। একটি হিসাবের জের 100 টাকা যা রেওমিলে বসানো হয়নি। একটি হিসাবের জের 100 টাকা, এই 100 টাকা ডেবিটও হতে পারে ক্রেডিটও হতে পারে, কোনো কিছুই বলা নেই। ঠিক আছে, ডেবিটও হতে পারে ক্রেডিটও হতে পারে। একটি হিসাবের জের 100 টাকা যা রেওমিলে বসানো হয়নি। রেওমিলের দুই পাশের পার্থক্য, দুই পাশে, তাহলে আমরা তো একটা হিসাবের জের এক পাশে বসাইনি, তাহলে পার্থক্য কত হবে? এখনো উত্তর পাচ্ছি না, খেয়াল করে দেখেন। একটি হিসাবের জের, একটা ডেবিট জের আর একটা হচ্ছে ক্রেডিট জের, তাহলে ডেবিট ক্রেডিট। একটি হিসাবের জের 100 টাকা যা রেওমিলে বসানো হয়নি, সেটা ডেবিট জের হতে পারে অথবা ক্রেডিট জের হতে পারে। যদি ডেবিট পাশে আমি 100 টাকা না বসাই, এই 100 টাকা যদি না বসাই, তাহলে 100 টাকা ডেবিট পাশে কম হবে কিনা। অথবা ডেবিট পাশ বাদ দিলাম, এখানে যেহেতু ডেবিট ক্রেডিট কিছুই বলেনি, আমি যদি 100 টাকা ক্রেডিট পাশে যদি না বসাই, তাহলে ক্রেডিট পাশেও 100 টাকা কম হবে কিনা। যারা ধরতে পেরেছেন, হ্যাঁ, অলরেডি আনসার অনেকগুলো চলে এসেছে। 100 টাকাই হবে উত্তর, সঠিক। ধন্যবাদ সবাইকে। তাহলে রেওমিলের দুই পাশের পার্থক্য হবে 100 টাকা। রেওমিলের দুই পাশের পার্থক্য কত হবে? রেওমিলের দুই পাশের পার্থক্য হবে 100 টাকা। আচ্ছা, পরের প্রশ্ন। একটি হিসাবের জের 100 টাকা যা রেওমিলের ভুল পাশে বসানো হয়েছে, রেওমিলের পার্থক্য হবে। 2 নম্বরের প্রশ্নের উত্তর, 2 নম্বরের প্রশ্নের উত্তর। আচ্ছা, আমি একটু ট্রিক শিখাই দেই, এই ট্রিকটুকু শিখাই দিলে আপনারা ঠিকই কিন্তু সকল প্রশ্নের উত্তর করতে পারবেন। একটু ট্রিক শিখাই দেয়, দেখেন। আচ্ছা, রেওমিলের আমরা দুইটা পাশ পাচ্ছি, একটা ডেবিট পাশ, একটা ক্রেডিট পাশ। দেখেন, এখন একটা হিসাব যদি আমি রেওমিলের ডেবিট পাশে না বসাই, 100 টাকা যদি আমি রেওমিলের ডেবিট পাশে না বসাই, তাহলে রেওমিলের ব্যালেন্সের পার্থক্য কত হবে? 100 টাকাই হবে। দেখেন, যে কোনো হিসাব যদি মিস হয়, সেটা ডেবিটের হিসাব যদি ডেবিটে মিস হয়, তাহলে ডেবিট পাশে 100 টাকা কম হবে। আমি ধরে নিলাম আমাদের যোগফল হচ্ছে 10,000, তাহলে এই পাশেও যোগফল 10,000। এখন দেখেন, আমি একটা হিসাবে ডেবিট জের 100 টাকা ভুল করে আমি ডেবিটে বসাইনি, তাহলে এখানে কি আর 10,000 হবে? 10,000 থেকে 100 টাকা কম হবে নিশ্চিত। তাহলে এখানে আমরা যোগফল পাচ্ছি 9,900 টাকা। তার মানে যে কোনো হিসাবে ডেবিট বা ক্রেডিট জের যদি রেওমিলে না বসানো হয়, তাহলে পার্থক্য সেটাই হবে, এবার দেখেন পরবর্তী। যদি একটি হিসাবের জের ব্যালেন্সের পার্থক্য ঘটে, কিরকম ব্যালেন্সের পার্থক্য? যেটা বসানোর কথা ছিল 100 টাকা, কিন্তু আমি বসায় ফেলছি ভুল করে 1,000 টাকা। একটি হিসাবের জের যা বসানোর কথা ছিল তার থেকে বেশি অথবা কম যদি বসাই, ঠিক আছে, একটু দেখেন ভালো করে। যদি আমরা একটি হিসাবের জের ডেবিট পাশেই আমরা 100 টাকার জায়গায় কত বসাইছি? 1,000 টাকা বসাইছি, তাহলে কি 900 টাকা বেশি বসাইছি না? 900 টাকা বেশি হবে কিনা এখানে যোগফল? হ্যাঁ, 900 টাকা যোগফল বেশি হবে। যদি 900 টাকা যোগফল বেশি হয়, তাহলে আমরা এটা কিভাবে বের করব? এখানে সঠিক একটা সূত্র আমি বলে দিয়ে দিই, ডেবিট পাশের ব্যালেন্স, ডেবিটের ব্যালেন্স যদি ভুল করেই ডেবিটে বসাই, তাহলে মাইনাসের সূত্র। অথবা ক্রেডিটের ব্যালেন্স
ভুল করে যদি ক্রেডিট পাশে বসাই তাহলে মাইনাস। তাহলে আমরা কি জানলাম? ডেবিট ডেবিট হচ্ছে মাইনাস, ডেবিট ডেবিট হচ্ছে মাইনাস। আবার ক্রেডিট ক্রেডিট, ক্রেডিটের টাকাই ভুল করে ক্রেডিটে বসাইছি। এখানে 100 টাকা হওয়ার কথা ছিল, ভুল করে 10 টাকা বসাইছি। তাহলে আমাদের পার্থক্য কত হবে? 90 টাকা পার্থক্য হবে না? 90 টাকা আমরা কম বসাইছি। এখানে 100 টাকা বসানোর কথা ছিল, 1000 টাকা বসাইছি। তাহলে কি পার্থক্য করলে আমরা দেখতে পাচ্ছি যে 900 টাকা বেশি বসানো হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন আবার, তাহলে ডেবিট ক্রেডিট আমরা কি শিখলাম? ডেবিটের ব্যালেন্স ভুলে ডেবিট হলে সূত্র হবে কি মাইনাস। ডেবিটের ব্যালেন্স ভুলে ডেবিট হলে সূত্র হবে মাইনাস। ক্রেডিটের ব্যালেন্স ভুলে ক্রেডিট হলে সূত্র হবে মাইনাস। প্লাস তাহলে কখন হবে? ডেবিটের 1000 টাকা ডেবিট পাশে না বসায় ক্রেডিট পাশে বসানো হয়েছে। ডেবিটের 1000 টাকা, ঠিক আছে, আমাদের যোগফল আমি ধরে নিলাম 10,000, যোগফল 10,000। ডেবিটের 1000 টাকা ভুলে ক্রেডিট পাশে বসানো হয়েছে। তাহলে কি হচ্ছে? এই পাশে আমাদের 1000 টাকা কম হবে কিনা? এই পাশে আমাদের 1000 টাকা কম হচ্ছে। তাহলে এই পাশে আমরা ব্যালেন্স পাচ্ছি 9000, এই পাশে ব্যালেন্স পাচ্ছি 9000, এই পাশে ব্যালেন্স পাচ্ছি আমরা 9000, আর এই পাশে ব্যালেন্স আমরা পেয়ে যাচ্ছি কত? 11000। তাহলে রেওয়া মিলের পার্থক্য কত হলো? 2000। তাহলে আমরা কি করব? এখান থেকে আমরা শিখে গেলাম ডেবিট এবং ক্রেডিটের যখন বিষয়টা ঘটছে যে ডেবিটের ব্যালেন্স ভুল করে ক্রেডিটে বসানো হয়েছে, ডেবিটের ব্যালেন্স ভুল করে ক্রেডিট পাশে বসানো হয়েছে, তাহলে সূত্র হবে প্লাস। ডেবিটের ব্যালেন্স ভুলে যদি ক্রেডিট পাশে বসানো হয় তাহলে সূত্র প্লাস। আবার ক্রেডিটের ব্যালেন্স যদি ভুলে ডেবিট পাশে বসানো হয় তাহলে সূত্র হবে প্লাস। তাহলে আমরা এখানে যেটা শিখলাম, ডেবিটের ব্যালেন্স যদি ডেবিটেই বসানো হয় তাহলে সূত্র হবে মাইনাস। আবার ক্রেডিটের ব্যালেন্স ক্রেডিট পাশে যদি বসানো হয় তাহলে সূত্র হবে মাইনাস। ডেবিটের ব্যালেন্স ভুল করে যদি ক্রেডিটে বসানো হয় তাহলে সূত্র হবে প্লাস। ক্রেডিটের ব্যালেন্স ভুল করে যদি ডেবিটে বসানো হয় তাহলে সূত্র হবে প্লাস। তাহলে আমরা যদি উল্টো পাশে বসাই তাহলে প্লাসের সূত্র, আর সঠিক পাশেই যদি বসাই এবং ব্যালেন্স যদি ভুল করি তাহলে সেই ক্ষেত্রে হবে মাইনাসের সূত্র। সবাই বুঝতে পারলেন কিনা? একটু দ্রুত কমেন্ট করে জানান তো বুঝতে পারলেন কিনা, তাহলে প্রশ্নে চলে যাব। সবাই একটু বলেন বুঝতে পেরেছেন কিনা। সবাই বুঝতে পেরেছেন কিনা একটু বলেন। বা ধন্যবাদ সবার। মোটামুটি স্যার ফাহমিদা ইসলাম তমা, আপনার ক্লিয়ার হয়ে যাবে। আপনি একটু প্রশ্নটা দেখেন। আরেকবার একটু বলি, আমরা যদি রেওয়া মিলের ডেবিট পাশের ব্যালেন্স ভুল করে ক্রেডিটে বসাই, রেওয়া মিলের ডেবিট পাশের ব্যালেন্স ভুল করে ক্রেডিটে বসাই, তাহলে আমাদেরকে প্লাস করতে হবে, ব্যালেন্স প্লাস করতে হবে। আর ডেবিটের ব্যালেন্স যদি ডেবিটেই বসাই তাহলে আমাদের ব্যালেন্সটা মাইনাস করতে হবে। তাহলে ডেবিটের ব্যালেন্স ডেবিটে হলে মাইনাস, ক্রেডিটের ব্যালেন্স ক্রেডিট পাশেই যদি বসাই কিন্তু ব্যালেন্সটা ভুল করছি তাহলে মাইনাস। ডেবিটের ব্যালেন্স ভুল করে ক্রেডিট পাশে বসাচ্ছি তাহলে প্লাসের সূত্র, আর ক্রেডিটের ব্যালেন্সও যদি ভুল করে ডেবিট পাশে বসাই তাহলে প্লাসের সূত্র। এবার আমরা একটু অঙ্ক প্র্যাকটিসে চলে আসি, তাহলে বুঝতে পারবেন সব। এখানে একটু দেখেন, এখন একটি হিসাবে জের 1000 টাকা, ভালো করে দেখেন। একটি হিসাবে জের, এখানে কিন্তু বলা নাই এটা ডেবিট জের না ক্রেডিট জের। একটি হিসাবে জের 100 টাকা, একটি হিসাবে জের 100 টাকা যা রেওয়া মিলে ভুল পাশে বসানো হয়েছে। আচ্ছা, একটি হিসাবে জের 100 টাকা যা রেওয়া মিলে ভুল পাশে বসানো হয়েছে। তাহলে ভুল পাশে বসানো হয়েছে মানে কি? আমি যদি এই হিসাবের জেরটাকে ডেবিট ধরি, তাহলে ভুল পাশ কি হবে বলেন? ভুল পাশ তাহলে হচ্ছে কি? ক্রেডিট জের। আচ্ছা, তাহলে ডেবিটের ব্যালেন্স যদি আমরা ক্রেডিটে বসাই, একটু আগে আমরা কি শিখলাম? ডেবিটের ব্যালেন্স যদি আমরা ক্রেডিটে বসাই তাহলে আমরা কি করব? প্লাস করব না মাইনাস করব?
একটু সঠিক আনসারটা করেন তো, প্লাস করবো না মাইনাস করব? একটি হিসাবে যে ডেবিট, একটি হিসাবে যে 100 টাকা যা রেওয়ামিলের ভুল পাশে বসানো হয়েছে, রেওয়ামিলের ভুল পাশে বসানো হয়েছে, যদি ভুল পাশে বসাই তাহলে ডেবিটের ব্যালেন্স আমরা ক্রেডিটে বসাচ্ছি, ডেবিটের ব্যালেন্স ক্রেডিটে বসাতে গেলে আমাদের ব্যালেন্স যোগ করতে হবে। তাহলে 100 টাকা ক্রেডিট পাশে ভুল করে আমরা বসাইছি, তাহলে আমরা প্লাসের সূত্র ফেলবো, 200 টাকা হবে উত্তর। 200 টাকা। স্মরণ দেওয়ান এবং বিথি ভালো করে বিষয়টা বোঝেন। একটি হিসাবের যে 100 টাকা যা রেওয়ামিলের ভুল পাশে বসানো হয়েছে, তার মানে যদি ডেবিট পাশ ধরি তাহলে ক্রেডিটে বসানো হয়েছে, ডেবিটের ব্যালেন্স যদি আমরা ক্রেডিটে বসাই তাহলে প্লাস করব, ডেবিটের ব্যালেন্স যদি আমরা ক্রেডিটে বসাই তাহলে আমরা প্লাস করব, আবার ক্রেডিটের ব্যালেন্স যদি ডেবিটে বসাই তাহলে প্লাস। তাহলে সেই ক্ষেত্রে একটি হিসাবে যে 100 টাকা ভুল পাশে বসানো হয়েছে, একটু বোঝেন, ঠিক আছে? তাহলে আমাদেরকে প্লাসের সূত্র করতে হবে। গুড। পরবর্তীতে আসি 3 নাম্বার প্রশ্ন। এবার দেখেন, এবার কিন্তু পারার কথা। একটি হিসাবের যে 100 টাকা, একটি হিসাবের যে 100 টাকা, তাহলে আমি যদি এখন ডেবিটের যে 100 টাকা ধরি, আমার ডেবিটের জের, ডেবিট পাশের জের, ডেবিটের জের এবং ক্রেডিটের জের, ডেবিট পাশের জের আমি ধরলাম হচ্ছে 100 টাকা। একটু ভালো করে দেখেন, ডেবিট পাশের জের হচ্ছে 100 টাকা, ডেবিটের জের হচ্ছে 100 টাকা। তাহলে যা রেওয়ামিলে ভুল পাশে, ভুল পাশে আবার আমরা দুইবার লিখছি, কয়বার লিখছি? দুইবার লিখছি। তাহলে আমার সঠিক পাশে আমি বসাইনি 100 টাকা, সঠিক পাশে আমি 100 টাকা বসাইনি, আবার বিপরীত পাশে আমি দুইবার 100 টাকা লিখছি, তাহলে দুইবার 100 প্লাস 100, তাহলে এবার কিন্তু সঠিক উত্তর হবে 300। এবার সঠিক উত্তর হবে 300, ঠিক আছে? যতবার ভুল করব ততবার প্লাস করব, যতবার ভুল করব ততবার প্লাস করব। একটি হিসাবের যে 100 টাকা, তাহলে হিসাবের যে 100 টাকা, সেই 100 টাকা আমাদের ডেবিটে বসানোর কথা ছিল, ধরে নিলাম, তাহলে আমরা ডেবিটে বসাইনি, যা রেওয়ামিলের ভুল পাশে দুইবার লেখা হয়েছে। তাহলে বোঝেন, ভুল পাশে, তাহলে সঠিক পাশে আমরা বসাইনি, আবার ভুল পাশে দুইবার লিখছি, তাহলে সঠিক পাশে একবার, ভুল পাশে লিখছি দুইবার, তাহলে টোটাল যোগফল হলো 300 টাকা। এবার এই কোশ্চেনটা আপনারা 100% দিতে পারবেন, 4 নম্বরের কোশ্চেন আপনারা 100% দিতে পারবেন। একটু দ্রুত ঝড়ের গতিতে দেন তো 4 নম্বর প্রশ্নের উত্তর। ঝড়ের গতিতে 4 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? একটু ঝড়ের গতিতে আনসার করেন। একটি হিসাবের যার 27 টাকা, একটি হিসাবের যার 27 টাকা যা রেওয়ামিলে 72 টাকা লেখা হয়েছে, একটি হিসাবের যার 27 টাকা যা রেওয়ামিলে 72 টাকা লেখা হয়েছে। এই প্রশ্নের উত্তর আপনাদের কাছ থেকে চাই, দ্রুত আনসার করেন, দ্রুত আনসার করেন। ইনারা ফারিহা আনসার করেছেন 99। একটি হিসাবে যার 27 টাকা যার রেওয়ামিলে 72 টাকা লেখা হয়েছে, পার্থক্য কত হবে? বিথি আনসার করেছেন, স্মরণ দেওয়ান স্যারের আরো ক্লাস চাই। যে প্রতি রবিবার আসছি ক্লাসে, প্রতি রবিবার ক্লাসে আসবো, দেখা হবে অবশ্যই, অবশ্যই দেখা হবে, এবং আপনারা এই ক্লাসগুলো ভালো করে করবেন, শিখতে পারবেন। দেখেন, একটি হিসাবে যে 27 টাকা যা রেওয়ামিলে 72 টাকা লেখা হয়েছে, এবার কিন্তু বলা হয়নি আগের মতো, একটু খেয়াল করেন, আগের মতো কিন্তু বলা হয়নি। একটি হিসাবে যে 100 টাকা যা রেওয়ামিলে ভুল পাশে, এটা ভুল পাশে বসানো ছিল, যার কারণে আমাদেরকে প্লাস করতে হয়েছে। এখানে একটি হিসাবে যে 27 টাকা যা রেওয়ামিলে 72 টাকা লেখা হয়েছে, তাহলে এটা বলেন তো, এটা কি ভুল পাশে বা বিপরীত পাশে বলা আছে কোনো? কোথাও কি কোনো সেরকম ইঙ্গিত পাচ্ছি? সে ধরনের কোনো ইঙ্গিত পাচ্ছি না। যদি সে ধরনের কোনো ইঙ্গিত না পাই, তাহলে একই পাশে দেখেন, একটি হিসাবের যে 27 টাকা যা রেওয়ামিলে 72 টাকা লেখা হয়েছে, তার মানে এই ব্যালেন্সটাকে যদি আমি ডেবিট ধরি, তাহলে ডেবিট পাশে 72 টাকা লেখা হয়েছে, ভুল হয়েছে এটা ঠিক, তাহলে রেওয়ামিল মিলবে না। তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে? ডেবিটের ব্যালেন্স যদি আমরা ভুলে ডেবিট করি, কি শিখছিলাম আমরা? ডেবিটের ব্যালেন্স যদি আমরা ডেবিট করি তাহলে সূত্র কি হবে? প্লাস না মাইনাস? ডেবিটের ব্যালেন্স ভুলে যদি আমরা ডেবিট করি তাহলে সূত্র হবে মাইনাস। ডেবিটের ব্যালেন্স ভুলে যদি ডেবিট হয়, ডেবিটের ব্যালেন্স ভুলে যদি ডেবিট হয় তাহলে সূত্র হবে মাইনাস। হ্যাঁ, অনেকেই আনসার করেছেন। মানিক হাসান আনসার করেছেন 45, তামান্না জান্নাত আনসার করেছেন 45,
ফারহান আহমেদ আনসার করেছেন 45। গুড। তাহলে আশা করছি বুঝতে পেরেছেন সবাই, বুঝতে পেরেছেন। এবার 5 নম্বরের প্রশ্নের আনসার দিন। 5 নম্বরের প্রশ্নের আনসার করেন। সেম প্রশ্ন, একটি হিসাবে জের 27 টাকা যা রেওয়া মিলে এবার ভুল পাশে বসানো হয়েছে। যদি ভুল পাশে বসানো হয় তাহলে সঠিক উত্তর কি হবে? যদি ভুল পাশে বসানো হয় তাহলে সঠিক উত্তর কি হবে? দ্রুত সবাই আনসার একটু দ্রুত করেন, কারণ আজকের ক্লাসটা আমরা বেসিক থেকে শুরু করে আমরা এমসিকিউ পর্যন্ত সলভ করছি। হ্যাঁ, বেসিক থেকে শুরু করে এমসিকিউ পর্যন্ত সলভ করছি। একটু দ্রুত আনসার করতে হবে সবাইকে। আচ্ছা, মানিক হাসান আনসার করেছেন 5-এর 72। একটু দেখেন মানিক হাসান, একটি হিসাবের যার 27 টাকা যা রেওয়া মিলে ভুল পাশে যদি আমরা লিখি, অর্থাৎ একটা হিসাব ডেবিটের ছিল, ডেবিটের ব্যালেন্সকে আমরা যদি ভুল পাশে অর্থাৎ ডেবিটের ব্যালেন্স যদি ক্রেডিটে চলে যায় তাহলে আমরা শিখছিলাম প্লাসের সূত্র বসবে। তাহলে 72 প্লাস হচ্ছে 27, 72 প্লাস 27 এবার আনসার হবে 99। 72 প্লাস 27 এবার আনসার হবে 99। জি, আশা করি বুঝতে পেরেছেন। মানিক হাসান বুঝতে পেরেছেন কিনা দেখেন, বুঝতে পেরেছেন কিনা? জি, আশা করছি সবাই বুঝতে পেরেছেন। গাণিতিক সমস্যা সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে এবার খুব দ্রুত কে আগে উত্তর করতে পারে দেখি, কে আগে উত্তর করতে পারে। জি, এই প্রশ্নের উত্তর দিয়ে দেন। 3 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? একটি হিসাবের জের 42 টাকা যা রেওয়া মিলে ভুল পাশে বসানো হয়েছে। অন্য সবকিছু যদি সঠিক হয় তবে রেওয়া মিলে দুই পাশের পার্থক্য কত টাকা হবে? সঠিক উত্তর দিয়ে দেন দ্রুত। মানিক হাসান এবার বলেছেন 144 হবে। সরি, 144 কোন উত্তর দেখতে পাচ্ছি না। মানিক হাসান ভাই একটু দেখেন, সঠিকভাবে উত্তর করেন ভাই। জি, একটি হিসাবের জের 42 টাকা, একটু খেয়াল করেন। একটি হিসাবের জের 42 টাকা, একটি হিসাবের জের 42 টাকা যা রেওয়া মিলে ভুল পাশে, যদি ভুল পাশে হয় তাহলে একটি হিসাবের জের, আমরা যদি এটাকে ডেবিট পাশ ধরি আর ভুল পাশ তার মানে ক্রেডিট পাশ ধরি, আমরা কি শিখছি? মাত্র দুটা জিনিস শিখছি। ডেবিটের ব্যালেন্স যদি ক্রেডিটে যায় অথবা ক্রেডিটের ব্যালেন্স যদি ডেবিটে আসে, অর্থাৎ উল্টা যদি হয় তাহলে প্লাসের সূত্র, তাহলে সূত্র হবে প্লাস। তাহলে 42 টাকা ভুল পাশে বসাইছি, তার মানে 42 টাকা ডেবিটের ভুল পাশে বসাইছি 42 টাকা। তাহলে আমরা যোগ করব 84। যারা সঠিক আনসার গ করেছেন এবং 84 করেছেন তাদের আনসার হচ্ছে সঠিক। তাদের ফাহমিদা ইসলাম তমা একটু খেয়াল করেন, ফারহান আহমেদ খেয়াল করেন। একটি হিসাবে যার 42 টাকা যা রেওয়া মিলে ভুল পাশে, যদি ভুল পাশে বসাই, ভুল পাশে মানে হচ্ছে বিপরীত পাশে বসালে সমপরিমাণ টাকা, এখানে যেহেতু একটা টাকারই কথা বলা আছে সেহেতু সেই পরিমাণ টাকাই আমাদের ভুল পাশে বসানো হয়েছে, তাহলে প্লাস করতে হবে। যে পরিমাণ টাকা ভুল পাশে বসাবো সেই পরিমাণ টাকাই আমাদেরকে প্লাস করতে হবে। বুঝতে পেরেছেন কিনা? সঠিক উত্তর হচ্ছে 84। তাহলে 3-এর গ সঠিক উত্তর হচ্ছে 84 হবে। একটি হিসাবে জের 42 টাকা যা রেওয়া মিলে ভুল পাশে বসানো হয়েছে, তাহলে প্লাস করতে হবে 42 টাকা প্লাস 42 প্লাস 42, তাহলে সঠিক উত্তর হচ্ছে 84। আচ্ছা, সবাই গুলি করে এবার আনসার করেন তো। 4-এর কি হবে? ভাড়া প্রদান হিসাবের জের 57 টাকা ভুল ক্রমে রেওয়া মিলের ক্রেডিট দেখে, তাহলে ভাড়া প্রদান, এটা কিন্তু একটা কঠিন প্রশ্ন, সহজ মনে করার কারণ নেই, হয়তো পেরে যাচ্ছেন, হয়ে যাচ্ছে। ভাড়া প্রদান আগে দেখেন, কিন্তু ভাড়া প্রদান ডেবিট না ক্রেডিট, আগে এটা ভালো করে বোঝেন। ঠিক আছে, ভাড়া প্রদান করা হয়েছে, তাহলে আমরা এটা রেওয়া মিলে ডেবিটে বসাই না ক্রেডিটে বসাই? ভালো করে দেখেন, ভাড়া প্রদান, তাহলে ভাড়া প্রদান আমরা রেওয়া মিলে ডেবিট পাশে বসাই। কোন পাশে বসাই? রেওয়া মিলের ডেবিট পাশে বসাই। তাহলে ডেবিট পাশের 57 টাকা ভুল ক্রমে রেওয়া মিলের ক্রেডিট দিকে, দেখেন ক্রেডিট দিকে, তাহলে ডেবিটের ব্যালেন্স যদি আমরা ক্রেডিটে যাই তাহলে প্লাস হবে না মাইনাস হবে? ঠিক আছে, তাহলে প্লাস হবে। তাহলে 57 টাকা আমরা ক্রেডিট দিকে কত টাকা বসাইছি? 57 উল্টে গিয়ে 75 হয়ে গেছে। ঠিক আছে, 57 টাকা হয়ে গেছে 75 টাকা। তাহলে সঠিক উত্তর হচ্ছে
4 এর 4 অর্থাৎ 4 এর ঘ। হ্যাঁ, সঠিক উত্তর কি হবে? 4 এর ঘ উত্তর হবে। হ্যাঁ, সবাই আনসার করছেন। 4 এর ঘ নাম্বার আনসার। জি, তাহলে আমার মনে হয় এরা মিলে এই অঙ্কগুলোই কিন্তু পরীক্ষায় আসে। তাহলে আপনারা যদি এই ধরনের অঙ্ক আসে তাহলে পারবেন কিনা? ঠিক আছে, তাহলে পারবেন কিনা? আমার মনে হয় অঙ্কের এই অপশনটা আপনাদের ক্লিয়ার হয়েছে। তাহলে এতক্ষণে আমরা করলাম যে রেওয়া মিলে কোন দফাগুলো বসে না, রেওয়া মিলে কোন দফাগুলো বসে না সেটা আমরা ক্লিয়ার হলাম, এবং কি কি নিয়ে রেওয়া মিল প্রস্তুত করা হয় সেটা আমরা ক্লিয়ার হয়েছে। এবং অঙ্কের ক্ষেত্রে খুব শর্টকাট নিয়মে আমরা শিখে গেলাম। শর্টকাট নিয়মে আমরা শিখে গেলাম, একটু দেখেন। শর্টকাট নিয়মে আমরা শিখে গেলাম যে ডেবিটের ব্যালেন্স যদি আমরা ডেবিটেই বসাই, ডেবিটের ব্যালেন্স যদি ডেবিটেই বসাই তাহলে সূত্র কি হবে? মাইনাস। হ্যাঁ, ডেবিটের ব্যালেন্স যদি ডেবিটেই বসাই তাহলে সূত্র হবে মাইনাস। ক্রেডিটের ব্যালেন্স যদি আমরা ক্রেডিটেই বসাই, তার মানে একই দিকে বসাচ্ছি, তাহলে সূত্র হবে কি? মাইনাস। সূত্র হবে মাইনাস। আর ডেবিটের ব্যালেন্স যদি ভুল করে ক্রেডিট পাশে বসাই, ডেবিটের ব্যালেন্স যদি ভুল করে ক্রেডিট পাশে বসাই তাহলে সূত্র হবে প্লাস। অথবা ক্রেডিটের ব্যালেন্স যদি আমরা ভুল করে ডেবিট পাশে বসাই তাহলেও প্লাস। তার মানে উল্টা দিকে বসালে প্লাস, আর সঠিক দিকে যদি আমরা বসাই তাহলে মাইনাস। সঠিক দিকে যদি আমরা ভুল ব্যালেন্স বসাই তাহলে মাইনাস। মোহাম্মদ মুশফিকুল হাসান, টেক লাভ দাদা, দাদা লাভ ইউ। আব্দুর রশিদ ইসলাম, আব্দুর, ইয়েস স্যার। ফারহান আহমেদ, অ্যাকাউন্টিং বস কিনা জানি না, আপনাদের যেমন দিতে পারবো হ্যাঁ ভালো দেওয়ার চেষ্টা করছি। ক্লাসগুলো মনোযোগ সহকারে করেন, আশা করি ভালো কিছু পাবেন। এবার চলে আসি পরবর্তী। এই বিষয়গুলো আপনাদের এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের এমসিকিউ এর জন্য এই বিষয়গুলি লাগবে, একটু খেয়াল করেন, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখেন। একটি হিসাব চক্রে যখন হিসাব চক্র করবেন, হিসাব চক্র পরবর্তীতে আসবে, তারপরেও এখানে করে রাখি আর কি। একটি হিসাব চক্রে কতবার রেওয়া মিল প্রস্তুত করা হয়? দেখেন, একটি হিসাব চক্রে কতবার রেওয়া মিল প্রস্তুত করা হয়। একটি হিসাব চক্রে আধুনিক হিসাব চক্রের ধাপ আমরা পাই 9টা, কারো কারো মতো 10টা। ঠিক আছে, বিপরীত দাখিলাকে ধরে না, তাহলে 9টি ধাপের মধ্যে 3বার কিন্তু রেওয়া মিল প্রস্তুত করা হয়। তার মধ্যে 4 নং ধাপে আমরা পাই হ্যাঁ অসমন্বিত রেওয়া মিল, 6 নং ধাপে পাই আমরা সমন্বিত রেওয়া মিল, এবং 9 নং ধাপে আমরা পাই সমাপনী পরবর্তী রেওয়া মিল। তাহলে দেখেন, একটি হিসাব চক্রে কতবার রেওয়া মিল প্রস্তুত করা হয়। তাহলে রেওয়া মিলের প্রশ্ন যদি আসে তাহলে এই ধরনের প্রশ্ন আসতে পারে। একটি হিসাব চক্রে 3বার রেওয়া মিল প্রস্তুত করা হয়। রেওয়া মিলের প্রাথমিক উদ্দেশ্য কোনটি? রেওয়া মিলের প্রাথমিক উদ্দেশ্য শুরুতে আমরা পড়ছিলাম যে রেওয়া মিলের উদ্দেশ্যই হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। রেওয়া মিলের উদ্দেশ্য কি? হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। ঠিক আছে, রেওয়া মিলের প্রধান বা মুখ্য বা মূল উদ্দেশ্য, এই প্রধান, মুখ্য বা মূল উদ্দেশ্য খুবই ইম্পর্টেন্ট। আর্থিক বিবরণী বা চূড়ান্ত হিসাব তৈরিতে সহায়তা করা। আর্থিক বিবরণী বা চূড়ান্ত হিসাব তৈরিতে সহায়তা করা। আর্থিক বিবরণী বা চূড়ান্ত হিসাব তৈরিতে সহায়তা করা। যে ভুলের কারণে রেওয়া মিলের দুই দিকের যোগফল অমিল হয়, সেই ভুলটি ধরা পড়ার সাথে সাথেই সংশোধনী দাখিলার মাধ্যমে অনিশ্চিত হিসাবকে বন্ধ করে দিতে হয়। অনিশ্চিত হিসাব এক প্রকার সাময়িক হিসাব। অনিশ্চিত হিসাব এক ধরনের সাময়িক হিসাব। অনিশ্চিত হিসাব এক ধরনের সাময়িক হিসাব। এই সাময়িক হিসাবগুলো আমাদেরকে সংশোধনী দাখিলার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই কোশ্চেনটা মোটামুটি এই ধাঁচেরই একটা কোশ্চেন এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে। কোন হিসাবগুলোকে হিসাবকাল শেষে বন্ধ করা হয়? হ্যাঁ, নামিক হিসাব। নামিক হিসাবকে হিসাবকাল শেষে বন্ধ করা হয়। নামিক হিসাব, এই নামিক হিসাব কি? নামিক হিসাব হচ্ছে আয় ব্যয় হিসাবগুলো। নামিক হিসাব হচ্ছে আয় ব্যয় হিসাবগুলো। হ্যাঁ, এই আয় ব্যয় হিসাবগুলো হচ্ছে সাময়িক হিসাব। তাহলে এই নামিক হিসাবকে আমরা সংশোধনী দাখিলার সমাপনী দাখিলার মাধ্যমে হবে। সমাপনী দাখিলার মাধ্যমে নামিক হিসাবগুলোকে সমাপনী দাখিলার মাধ্যমে নামিক হিসাবগুলোকে সমাপনী দাখিলার মাধ্যমে আমরা হিসাবগুলোকে ক্লোজ করি, বন্ধ করি। কোন হিসাবগুলোকে হিসাবকাল শেষে বন্ধ করা হয়? তাহলে সঠিক উত্তর হচ্ছে নামিক হিসাব। তাহলে সংশোধনী দাখিলার মাধ্যমে দেখেন, সংশোধনী দাখিলার মাধ্যমে অনিশ্চিত হিসাবকে বন্ধ করা হবে।
সংশোধনী দাখিলার মাধ্যমে অনিশ্চিত হিসাবকে বন্ধ করা হবে। এবার দেখেন, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। একজন আসবাবপত্র ব্যবসায়ী আসবাবপত্র ক্রয় মাল ক্রয় হিসাবে ডেবিট করেছেন। একজন আসবাবপত্র ব্যবসায়ী, মনে করেন যে নাভানা ফার্নিচার বা অটোবি ফার্নিচার, আমরা সবাই জানি। তাহলে একজন আসবাবপত্র ব্যবসায়ী আসবাবপত্র ক্রয় মাল ক্রয় হিসাবে ডেবিট করেছেন। এটা কোন ধরনের ভুল? একটু পরে আসবো আমরা। রেওয়ামিলে কোন ভুলগুলো ধরা পড়ে, কোন ভুলগুলো ধরা পড়ে না, সেখানে আমরা আসবো। সেখানে আমরা তখন দেখবো যে এই বিষয়গুলো কি হচ্ছে। হ্যাঁ, এটা কোনো ভুল নয়। এখানে বলা হয়েছে যে এটা কোনো ভুল নয়। কেন ভুল নয় একটু দেখেন, তারপরে একটু আলোচনা করি। আমরা জানি যে আমাদের মূলধন জাতীয় হিসাবগুলোকে যদি আমরা মুনাফা জাতীয় হিসাবে দেখাই, মূলধন জাতীয় হিসাবগুলোকে যদি মুনাফা জাতীয়, তাহলে আসবাবপত্র ব্যবসায়ী আসবাবপত্র ক্রয়, এই আসবাবপত্র ব্যবসায় কিন্তু মূলধন জাতীয়। আসবাবপত্র ব্যবসায় মূলধন জাতীয় আমরা মনে করি, ঠিক আছে। আমরা যখন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করি তখন সেই ক্ষেত্রে আসবাবপত্র হচ্ছে মূলধন জাতীয়। কিন্তু এখানে যখন আসবাবপত্র একজন ব্যবসায়ী মানে হচ্ছে তার আসবাবপত্রটা পণ্য, তার কাছে আসবাবপত্র কি হবে? তাহলে একজন ব্যবসায়ীর কাছে আসবাবপত্র হচ্ছে পণ্য। যদি পণ্য হয় তার মানে ক্রয় হিসাব হচ্ছে। পণ্য হলে কি হবে? তাহলে মাল ক্রয় বা ক্রয় হিসাব, সেখানে আসবাবপত্র হিসাব হবে না। বুঝতে পেরেছেন কিনা? তাহলে আসবাবপত্র ব্যবসায়ীর কাছে আসবাবপত্র, কম্পিউটার ব্যবসায়ীর কাছে কম্পিউটার, তাহলে যে যেটা ব্যবসা করে তার কাছে সেটাই হচ্ছে পণ্য। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে মাল ক্রয় বা পণ্য ক্রয় বা ক্রয় হিসাবে তারা ডেবিট করবেন, এটাই সঠিক। তাহলে এটা কোনো ধরনের ভুল নয়। পরের প্রশ্নে আসি, হিসাবের প্রাথমিক বই কি বলেন তো? একটু কমেন্ট করেন সবাই। হিসাবের প্রাথমিক বই কি? একটু কমেন্ট করেন তো সবাই। একটু কমেন্টে বলেন হিসাবের প্রাথমিক বই কি? দ্রুত কমেন্ট করেন, একটা কমেন্ট পেলে চলে যাবো অপশনে। হিসাবের প্রাথমিক বই কি বলতে পারছেন না? হিসাবের প্রাথমিক বই সব সময় করি আমরা। আচ্ছা, হিসাবের প্রাথমিক বই হচ্ছে জাবেদা। হ্যাঁ, সঠিক উত্তর পেয়ে গেছে আব্দুর রশিদ ইসলাম আব্দুর, ধন্যবাদ, সঠিক উত্তর পেয়ে গেছি। হিসাবের প্রাথমিক বই হচ্ছে জাবেদা। তাহলে জাবেদা আমরা সব সময় করি কি, তাই না? হিসাবের প্রাথমিক বই থেকে খতিয়ানে, জাবেদা থেকে আমরা কি করি? খতিয়ান করি। জাবেদা থেকে আমরা খতিয়ান করি। তাহলে জাবেদা থেকে যখন খতিয়ানে স্থানান্তরের সময় যে ভুল সংগঠিত হয় তাকে কি বলে? ঠিক আছে, জাবেদা থেকে যখন খতিয়ানে স্থানান্তর করা হয় তখন সেটাকে বলা হয় বেদাখিলার ভুল। কি বলা হবে তখন? তখন সেটাকে বলা হবে বেদাখিলার ভুল। ভালো করে খেয়াল করেন, তখন সেটাকে বলা হবে বেদাখিলার ভুল, অথবা এটাকে বলা যেতে পারে খতিয়ান ভুক্তির ভুল। খতিয়ান ভুক্তির ভুল। তাহলে বেদাখিলার ভুলকে খতিয়ান ভুক্তির ভুল বলা হয়। বেদাখিলার ভুলকে বলা হচ্ছে খতিয়ান ভুক্তির ভুল। তাহলে প্রাথমিক বই থেকে যখন খতিয়ানে স্থানান্তর করা হয় তখন যে ভুলটা সংগঠিত হয় সেটাকে বলা হচ্ছে বেদাখিলার ভুল। বেদাখিলার ভুলের আরেকটা নাম আমরা বলতে পারি খতিয়ান ভুক্তির ভুল। কোন ধরনের ভুল রেওয়ামিলের উভয় দিকে সমতাকে বাধাগ্রস্ত করতে পারে? কোন ধরনের ভুল রেওয়ামিলের উভয় দিকে সমতাকে বাধাগ্রস্ত করতে পারে? কার্যের ভুল। এই কার্যের ভুল নিয়ে একটু আসবো। হ্যাঁ, কার্যের ভুল বলতে আমরা যে কাজটা করছি, প্রাথমিক বই থেকে খতিয়ানে স্থানান্তর করছি, এই কাজটা করতে গিয়ে যদি আমরা ভুল করেই ফেলি তাহলে কোন ধরনের ভুল? রেওয়ামিলের উভয় দিকে সমতাকে বাধাগ্রস্ত, অর্থাৎ রেওয়ামিল মিলবে না। বাধাগ্রস্ত বলতে এখানে বোঝানো হচ্ছে রেওয়ামিল মিলবে না। তাহলে আমাদের কাজের ভুল, আমরা যখন সঠিকভাবে কাজ করতে পারবো না তখনই দেখা যাচ্ছে যে আমাদের এই ভুলটা হওয়ার ফলে রেওয়ামিলটা মিলবে না। এবার আসেন রেওয়ামিলের সীমাবদ্ধতা। একটু আগে বললাম যে ভুলগুলো নিয়ে আমরা ক্লাস করব, আপনাদেরকে একটু আগে ধারণা দিলাম। এবার আমরা সঠিক নিয়মে আসি। এই নিয়মগুলো যদি জানা থাকে তাহলে সেই ধরনের ক্লাসগুলো আমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। এই নিয়মগুলো যদি আমাদের জানা থাকে, আবারও বলছি, এবার যে নিয়মগুলো দেব এই নিয়মগুলো যদি আমরা জানি তাহলে এগুলো আমাদের সঠিকভাবে ক্লিয়ার হয়ে যাবে।
দেখেন ডেবিট ক্রেডিট ব্যালেন্স ঠিক রেখে যে কোনো ধরনের ভুলই করা হোক রেওয়া মিল মিলে যাবে। ডেবিট ক্রেডিট ব্যালেন্স ঠিক রেখে, তার মানে টাকার পরিমাণটা ঠিক রেখে যদি আমরা যে কোনো ধরনের ভুলই করি না কেন তাহলে রেওয়া মিল মিলে যাবে। যেমন আমি যদি বলি যে ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্স আমাদের মাসুদের হিসাবে, মাসুদ নামে এক ব্যক্তির হিসাবে ডেবিট পাশে 1000 টাকা হওয়ার কথা, ঠিক আছে? তাহলে আমরা যদি ডেবিট ক্রেডিট ব্যালেন্স ঠিক রেখে যে কোনো ধরনের ভুলই করা হোক না কেন ব্যালেন্সটাকে যদি ঠিক রাখি, এখানে মাসুদের জায়গায় আমি যদি মামুন দিয়ে দেই, ঠিক আছে, তাহলে আমার অঙ্ক মিলবে কিনা? অবশ্যই রেওয়া মিলের দুই পাশে ব্যালেন্স তখন ঠিকই মিলবে, তাহলে রেওয়া মিল মিলে যাবে। হিসাব নিকাশে ভুল থাকা সত্ত্বেও রেওয়া মিল মিলে যায় বলে উক্ত ভুল সমূহকে রেওয়া মিলের সীমাবদ্ধতা বলা হয়। তাহলে হিসাব নিকাশেও যদি ভুল হয় সেক্ষেত্রে রেওয়া মিল মিলে যেতে পারে। যদি রেওয়া মিল মিলে যায় তবে সেটাকে বলা হচ্ছে রেওয়া মিলের সীমাবদ্ধতা। এই ধরনের ভুল দুই প্রকার। দেখেন তাহলে রেওয়া মিলে যে ভুলগুলো হয় সেই ভুলগুলো হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? রেওয়া মিলের ভুলগুলো হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নীতিগত ভুল, একটা হচ্ছে করণিক ভুল। নীতিগত ভুল, করণিক ভুল। নীতিগত ভুল, করণিক ভুল কয় প্রকার? তাহলে রেওয়া মিলের ভুল কয় ধরনের? রেওয়া মিলের ভুল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নীতিগত ভুল আর একটা হচ্ছে করণিক ভুল। নীতিগত ভুল কি? নীতিগত ভুল কি খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন হয় আমাদের। নীতিগত ভুল কি একটু দেখেন। নীতিগত ভুল কি? মূলধন জাতীয় ব্যয়কে, মূলধন জাতীয় ব্যয়কে, তাহলে আমাদেরকে চিন্তা হবে কোনগুলো মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে অথবা মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হলে তাকে নীতিগত ভুল বলে। তাহলে সঠিক আমরা কি জানতে পারি? উদাহরণস্বরূপ একটু দেখেন, যন্ত্রপাতি ক্রয়কে, যন্ত্রপাতি ক্রয়কে আমরা যদি যন্ত্রপাতি ক্রয় করি, যন্ত্রপাতি ক্রয়কে ক্রয় হিসাবে আমরা কোন হিসাব লিখতে পারি? পণ্য ক্রয় করা হলে। তাহলে যন্ত্রপাতি ক্রয়কে অবশ্যই আমরা জাবেদা কি দিব? যদি যন্ত্রপাতি ক্রয় করা হয় 5000 টাকা যদি যন্ত্রপাতি ক্রয় করা হয়, 5000 টাকার 50,000 টাকা দিলাম, 50,000 টাকার যন্ত্রপাতি ক্রয়, টাকার যন্ত্রপাতি ক্রয়, 50,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করা হলে আমরা জাবেদা কি দিব? যন্ত্রপাতি হিসাব হচ্ছে ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, তাই তো? যন্ত্রপাতি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এখানে বলা হচ্ছে যন্ত্রপাতি ক্রয়কে ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা, তার মানে আমরা যন্ত্রপাতি হিসাবে লিপিবদ্ধ করিনি, আমরা ক্রয় হিসাবে লিপিবদ্ধ করেছি। যন্ত্রপাতি ক্রয়কে ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা, যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়কে মজুরি হিসাবে লিপিবদ্ধ করা। একটু দেখেন এখানে খুবই ইম্পর্টেন্ট একটা কথা, যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়। যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়, আপনারা যারা অবচয়ের অঙ্ক করেছেন একটু খেয়াল করেন, আপনারা যারা অবচয়ের অঙ্ক করেছেন তারা দেখেছেন যে অবচয়ের অঙ্ক যখন করা হয় তখন যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়কে কিন্তু যন্ত্রপাতি হিসেবে দেখানো হয়। এখানে সুন্দর একটা প্রশ্ন থাকে, আমাদের হিসাব বিজ্ঞানের ক্রয় মূল্য নীতি অনুযায়ী, ঐতিহাসিক ব্যয় নীতি বা ক্রয় মূল্য নীতি অনুযায়ী, ঐতিহাসিক ব্যয় নীতি বা ক্রয় মূল্য নীতি অনুযায়ী, ভালো করে খেয়াল করেন, ঐতিহাসিক ব্যয় নীতি বা ক্রয় মূল্য নীতি অনুযায়ী এই মূলধন জাতীয় হিসাবগুলো সংস্থাপন হওয়া পর্যন্ত যাবতীয় ব্যয়, সংস্থাপন হওয়া পর্যন্ত যাবতীয় ব্যয় কিন্তু হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। ফলে আমরা যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়কে যন্ত্রপাতি হিসাবে দেখাবো। কি হিসাবে দেখাবো? তাহলে অবচয় অঙ্ক করার সময় আপনারা করেছেন, যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়, যন্ত্রপাতির পরিবহন ব্যয়, এগুলো কিন্তু যন্ত্রপাতি হিসাবে দেখাইছেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে মজুরি হিসাবে যদি আমরা দেখাই তাহলে এটা এক ধরনের আমাদের ভুল হয়ে যাচ্ছে। তাহলে যন্ত্রপাতি ক্রয়কে আমরা যন্ত্রপাতি হিসাবে দেখাবো, ক্রয় হিসাবে দেখাবো না। যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়কে আমরা যন্ত্রপাতি হিসাবে দেখাবো, মজুরি হিসাবে দেখাবো না। বিষয়টা বুঝতে পেরেছেন কিনা দেখেন, বিষয়টা বুঝতে পেরেছেন কিনা দেখেন, লিপিবদ্ধ করা হয়। তাহলে এই হচ্ছে আমাদের নীতিগত ভুল। তাহলে নীতিগত ভুলের মোদ্দা কথা হচ্ছে মূলধন জাতীয় হিসাবকে মুনাফা জাতীয় অথবা মুনাফা জাতীয় হিসাবকে যদি মূলধন জাতীয় হিসাবে দেখানো হয়, মূলধন জাতীয় হিসাবকে মুনাফা জাতীয় বা মুনাফা জাতীয় হিসাবকে যদি আমরা ভুলে মূলধন জাতীয় হিসাবে দেখাই তাহলে সেটাকে বলা হচ্ছে নীতিগত ভুল। বুঝতে পেরেছেন কিনা একটু ক্লিয়ার করেন, সবাই বুঝতে পেরেছেন কিনা ক্লিয়ার করেন। আমরা ক্লাসের মোটামুটি শেষ প্রান্তে চলে এসেছি কিন্তু, হ্যাঁ, আর অল্প কিছুক্ষণ আছি, একটু বুঝতে পেরেছেন কিনা বলেন। জি ধন্যবাদ, বুঝতে পেরেছেন। তাহলে নীতিগত ভুল আমরা জানলাম। করণিক ভুল কিন্তু 4 প্রকার। করণিক ভুল হচ্ছে 4 প্রকার। করণিক ভুল,
করণিক ভুল, নীতিগত ভুল ব্যতীত অন্যান্য সকল ভুলকে করণিক ভুল বলা হয়। এই করণিক ভুল হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে বিচ্যুতি বা বাদ পড়ার ভুল, একটা হচ্ছে লেখার ভুল, একটা হচ্ছে বেদাখিলার ভুল, একটা হচ্ছে পরিপূরক ভুল। তাহলে করণিক ভুল কত প্রকার আমরা বলবো? করণিক ভুল মূলত হচ্ছে 4 প্রকার। হ্যাঁ, তাহলে বিচ্যুতি বা বাদ পড়ার ভুল, লেখার ভুল, বেদাখিলার ভুল, পরিপূরক ভুল। বিচ্যুতি বা বাদ পড়ার ভুল বলতে কি বোঝাচ্ছে? বিচ্যুতি বা বাদ পড়ার ভুল মানে হচ্ছে যে জাবেদাটা আমরা রেওয়ামিলে অন্তর্ভুক্তই করিনি। ঠিক আছে, তাহলে যদি কোনো লেনদেন হিসাব নিকাশের বই সমূহে লিপিবদ্ধকরণ থেকে সম্পূর্ণরূপে বাদ পড়ে যায় তবে তাকে বাদ পড়ার ভুল বলে। তাহলে একটা জাবেদা যদি আমি না করি তাহলে আমার ডেবিট পাশেরও ব্যালেন্স বসবে না, ক্রেডিট পাশেরও ব্যালেন্স বসবে না। ঠিক আছে, তাহলে অন্যান্য সবকিছু যদি ঠিক থাকে তাহলে আমার রেওয়ামিলের দুই পাশ কিন্তু ঠিকই মিলে যাবে। রেওয়ামিলের দুই পাশ ঠিকই মিলে যাবে। যেমন পণ্য উত্তোলন করা হলো 2000 টাকা, যা হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়নি। তাহলে হিসাবের বইতে যদি লিপিবদ্ধ না করা হয় তাহলে আমরা এটা কোথাও পাচ্ছি না, ডেবিট ব্যালেন্সও পাচ্ছি না, ক্রেডিট ব্যালেন্সও পাচ্ছি না। তাহলে ডেবিট আর ক্রেডিট ব্যালেন্স দুটাই যদি আমরা না পাই তাহলে আমরা বসালাম না, তাহলে অন্যান্য হিসাবগুলো বসিয়ে কিন্তু আমাদের দুই পাশের ব্যালেন্স ঠিকই মিলে যাবে। তাহলে বিচ্যুতি বা বাদ পড়ার ভুল হচ্ছে আমাদের লেনদেনটাই আমরা লিপিবদ্ধ করছি না। এবার আসি লেখার বা পরিমাণ লিখনের ভুল। লেখার ভুল কি? কোন লেনদেন প্রাথমিকভাবে লিপিবদ্ধ করার সময় ডেবিট ও ক্রেডিট উভয় পক্ষে টাকার পরিমাণ লিখতে ভুল হলে, দেখেন উভয় পক্ষে যদি, একটু আগে আমরা অঙ্ক করলাম যে রেওয়ামিল কিভাবে আমরা ব্যালেন্সের ভুলগুলো ঠিক করব, উত্তর। হ্যাঁ, তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে কোন লেনদেন প্রাথমিকভাবে লিপিবদ্ধ করার সময় ডেবিট ও ক্রেডিট উভয় পক্ষে টাকার পরিমাণ লিখতে ভুল হলে, উভয় পক্ষে অর্থাৎ ডেবিট পাশেও আমার 1000 টাকা লেনদেন হওয়ার কথা, সেই 1000 টাকার জায়গায় ডেবিট পাশেও আমি 100 টাকা বসাইছি, ক্রেডিট পাশেও 100 টাকা বসাইছি, তাহলে রেওয়ামিলের দুই পাশটা মিলবে কিনা? অবশ্যই রেওয়ামিলের দুই পাশটা মিলে যাবে। তার মানে এই যে পরিমাণ লিখনের ভুল, আমরা পরিমাণ লিখনে ভুল করেছি, যেখানে 1000 টাকা বসানোর কথা সেখানে দুই পাশে 1000 টাকা বসিয়েছি। ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা, জাবেদাভুক্তকরণের সময় উভয় পক্ষে অর্থাৎ ব্যাংকে জমা দেওয়া হলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট হয়। উভয় পক্ষে আমরা 10,000-এর জায়গায় একটা শূন্য বেশি করেছি, 1 লক্ষ টাকা লিপিবদ্ধ করা হয়েছে, তাহলে কিন্তু রেওয়ামিল মিলে যাবে। আবার দেখি, যদি কোনো একটি হিসাবকে ডেবিট করার পরিবর্তে ক্রেডিট করা হয় কিংবা কোনো একটি হিসাবকে ক্রেডিট করার পরিবর্তে ডেবিট করা হয়, যেমন আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, যা আসবাবপত্র হিসাবে ক্রেডিট করা হয়েছে, হ্যাঁ, তাহলেও মিলে যাবে। তার মানে এখানে উল্টা জাবেদা আমরা দিয়ে ফেলছি। ঠিক আছে, তাহলে আসবাবপত্র হিসাবকে ক্রেডিট করে ফেলেছি, আসবাবপত্র যদি নগদে হয় তাহলে নগদান হিসাবকে আমরা ডেবিট করে ফেলেছি। ঠিক আছে, তাহলে আমাদের মিলে যাবে। এবার দেখেন বেদাখিলা বা খতিয়ান ভুক্তির ভুল। বেদাখিলা বা খতিয়ান ভুক্তির ভুল একটু আগে আলোচনা করা হয়েছে, কিন্তু এটি নির্দিষ্ট হিসেবে ডেবিট বা ক্রেডিট করার পরিবর্তে সমজাতীয় অপর একটি হিসাবকে ডেবিট বা ক্রেডিট করলে যে ভুল হয় তাকে বেদাখিলার ভুল বলে। সমজাতীয় বলা হয়েছে, এখানে সমজাতীয় বলা হয়েছে। হাসানের কাছ থেকে 50,000 টাকা পেয়ে নগদান হিসাবে সঠিকভাবে ডেবিট করা হয়েছে, কিন্তু হাসানের হিসাবে ক্রেডিট করার পরিবর্তে, তাহলে হাসানের কাছ থেকে যদি পাই তাহলে নগদান হিসাব ডেবিট হবে, হাসান হিসাব ক্রেডিট হবে। তাহলে হাসান হিসাব যখন ক্রেডিট করা হবে পরবর্তীতে ভুলবশত উত্তমের হিসাবে, তাহলে হাসানের হিসাবে ক্রেডিট না করে আমরা উত্তমের হিসাবে ক্রেডিট করেছি, রেওয়ামিল মিলে যাবে, কিন্তু আমাদের ভুল হয়েছে। ঠিক আছে, তেমনি ভাবে যদি আমি বলি যে মজুরি সমজাতীয় হিসাব, মজুরি 500 টাকা প্রদান করা হয়েছে, মজুরি হিসাব না বসায় আমরা বেতন হিসাব বসাইছি, তাহলে মজুরি হিসাব ডেবিট না করে আমরা কি করেছি, বেতন হিসাব ডেবিট করেছি। ঠিক আছে, আসবাবপত্র ক্রয় করা হয়েছে, 50,000 টাকার, আসবাবপত্র না বসায় আমরা মেশিন হিসাব বসিয়েছি। ঠিক আছে, আসবাবপত্র না বসিয়ে মেশিন হিসাব বসিয়েছি। যদি এই ধরনের সমজাতীয় যদি ভুল হয়, অর্থাৎ মুনাফা জাতীয় হিসাবকে যদি আমরা মুনাফা জাতীয় হিসাব এবং মূলধন জাতীয় হিসাবকে আমরা যদি মূলধন জাতীয় হিসাবেই ভুল করে ফেলি, এবং নামের পরিবর্তে হাসানের জায়গায় উত্তম, ঠিক আছে, এরকম যদি পরিবর্তন হয়, সমজাতীয় পরিবর্তন হয়, তবে সেটাকে বলা হবে বেদাখিলার বা খতিয়ান ভুক্তির ভুল। এটা ক্লিয়ার কিনা? দেখেন এখানে কিন্তু একটু আমাদের মিস্টেক হয়ে যায়। বেদাখিলার ভুল আর নীতিগত ভুল ভালো করে ক্লিয়ার করেন। নীতিগত ভুল হচ্ছে মূলধন জাতীয় হিসাব মুনাফা জাতীয় হিসাবে, মুনাফা জাতীয় হিসাব মূলধন জাতীয় হিসাবে, আর বেদাখিলা হচ্ছে মুনাফা জাতীয় হিসাবে ভুল করা হয়েছে, আবার মূলধন জাতীয় হিসাবে ভুল করা হয়েছে। যদি এমনটা হয় তাহলে সেটাকে তখন বলা হচ্ছে বেদাখিলার বা খতিয়ান ভুক্তির ভুল। সর্বশেষ ভুল হচ্ছে পরিপূরক ভুল।
পরিপূরক ভুল কি? এই ভুলটা এমন একটা ভুল যে ভুলটা একটা ভুল হওয়ার ফলে আরেকটা ভুল দিয়ে কিন্তু ব্যালেন্সটা মেকআপ হয়ে যায়। কেমন? বেতন হিসাবে ডেবিট দিকে 1000 টাকা বেশি লেখা হয়েছে, তাহলে যে কোনো কারণে বেতন হিসাবে ডেবিট দিকে আমরা 1000 টাকা বেশি লিখে ফেলেছি। যদি বেশি লিখে ফেলি, পরবর্তীতে দেখা যাচ্ছে ভাড়া হিসাবে আবার সেম 1000 টাকা আমরা কম লিখে ফেলেছি, তাহলে বেতনও আমাদের রেওয়া মিলের ডেবিট পাশে বসে, ভাড়া হিসাবেও আমাদের রেওয়া মিলের ডেবিট পাশে বসে, তাহলে ব্যালেন্সটা কিন্তু দেখা গেল আমাদের কি মিলে গেল। ফলে রেওয়া মিলের দুই পাশ মিলে যাবে, কিন্তু আমাদের ভুলই থেকে গেল। তাহলে এই ভুলটার ফলে দেখা যাচ্ছে রেওয়া মিল ধরা পড়বে না, তাহলে পরিপূরক ভুলের ফলে দেখা যাচ্ছে রেওয়া মিল ধরা পড়ে না। তাহলে আমরা জানলাম যে নীতিগত ভুল এবং করণিক ভুল। করণিক ভুল আবার আমরা মোটামুটি আমরা জানলাম 4 ধরনের। এই ভুলগুলোর কারণে রেওয়া মিলের ব্যালেন্স মিলে যায়, উভয় পক্ষ মিলে যায়, কিন্তু আমাদের ভুল থেকে যায়। এবার একটু 1 নাম্বার প্রশ্নের, যারা ক্লাসটি করলেন একটু 1 নাম্বার প্রশ্নের উত্তর খুব দ্রুত 1 নাম্বার প্রশ্নের উত্তর করবেন। একটু দেখেন তো 1 নাম্বার প্রশ্নের উত্তর আমরা পারি কিনা। 100% সবাই পারবেন, 100% সবাই পারবেন। আসবাবপত্র ক্রয় যদি মাল ক্রয় হিসেবে ডেবিট করা হয়, একটু খুব দ্রুত আনসার করবেন। আসবাবপত্র ক্রয় যদি মাল ক্রয় হিসেবে, একটু দেখেন, দ্রুত কমেন্ট করেন। সবাই আনসার করছেন খ, 1 খ, আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র ক্রয় যদি মাল ক্রয় হিসেবে ডেবিট করা হয়, হ্যাঁ, আসবাবপত্র ক্রয় হচ্ছে মূলধন জাতীয়, আসবাবপত্র ক্রয় হচ্ছে মূলধন জাতীয়। তাহলে মূলধন জাতীয় হিসাব যদি ভুলে মাল ক্রয় হিসাব হচ্ছে আমাদের মুনাফা জাতীয়, ক্রয় হিসাব হচ্ছে মুনাফা জাতীয়। তাহলে মূলধন জাতীয় হিসাব যদি মুনাফা জাতীয় হিসাব করা হয়, ঠিক আছে, তাহলে এটা আমরা পড়েছিলাম নীতিগত ভুল, অর্থাৎ নীতির ভুল। যারা খ আনসার করছেন তাদের আনসারটি সঠিক হয়েছে, যারা খ আনসার করছেন তাদের আনসারটি সঠিক হয়েছে। আচ্ছা, 2 এর আনসার দ্রুত করে ফেলেন, 2 এর আনসারটি দ্রুত করে ফেলেন। দ্রুত 2 এর আনসার করেন। নিচের কোনটি করণিক ভুল? করণিক ভুল আমরা 4টা পড়লাম। বাদ পড়ার ভুল, নীতিগত ভুল, পূরক বলতে পরিপূরক ভুল, তারপরে হচ্ছে লিখনের ভুল অর্থাৎ লেখার ভুল। ঠিক আছে, লিখনের ভুল অর্থাৎ লেখার ভুল। তাহলে বলেন, সবাই আনসার করছেন? হ্যাঁ, অনেকেই আনসার করেছেন, সবাই আনসার করছেন নীতিগত ভুল। তাহলে আমরা ভুল 2 ধরনের পেয়েছিলাম, একটা হচ্ছে নীতিগত ভুল আর একটা হচ্ছে করণিক ভুল। তাহলে করণিক ভুল হচ্ছে কি? বাদ পড়ার ভুল। করণিক ভুল হচ্ছে পরিপূরক ভুল। করণিক ভুল হচ্ছে লিখনের ভুল। আরেকটা ভুল হচ্ছে বেদাখিলার ভুল। তাহলে নীতিগত ভুল করণিক ভুল নয়। যে ক্লাসটি তাহলে বুঝতে পেরেছেন। পরবর্তীতে আসি, একটু খুব দ্রুত, ক্লাস কিন্তু শেষ, আমাদের শেষ। এই প্রশ্নগুলো যদি উত্তর করতে পারেন তাহলে আপনারা খুব ভালোভাবে ক্লাসটি করলেন এবং খুব সুন্দরভাবে আশা করি বুঝতে পেরেছেন। খুব দ্রুত আনসার করেন। 3 নাম্বার প্রশ্নের উত্তর কি হতে পারে? এই 3 নাম্বার প্রশ্নের উত্তর কি হতে পারে? দ্রুত আনসার করেন। একজন আসবাবপত্র ব্যবসায়ী, এই প্রশ্নের উত্তর দিতে পারলে বুঝতে পারবো যে হ্যাঁ, শেখাতে পেরেছি আপনাদের। একজন আসবাবপত্র ব্যবসায়ী আসবাবপত্র ক্রয় মাল ক্রয় হিসাবে ডেবিট করেছেন, এটি কোন ধরনের ভুল? সঠিক উত্তর করেন, দ্রুত। একজন আসবাবপত্র ব্যবসায়ী আসবাবপত্র ক্রয় মাল ক্রয় হিসেবে ডেবিট করেছেন, এটি কোন ধরনের ভুল হবে? প্রশ্নের আনসার পাচ্ছি না। ঝড়ের গতিতে একটু আনসার করেন, ঝড়ের গতিতে। 3 এর একজন বলেছেন রাশিদা জামান রিয়া বলেছেন 3 এর ক, নওশাদ হোসেন বলেছেন 3 এর 4, আরাফাত আহমেদ ইজা বলেছেন 3 এর খ, দীপঙ্কর রয় বলেছেন 3 এর খ, রাজু বলেছেন খ,
তমা বলেছেন 3-এর ডি। আচ্ছা একটু খেয়াল করেন, এই প্রশ্নটা কিন্তু হুবহু প্রশ্ন একটু আগে আমি সলভ করেছি আপনাদের। একটু দেখেন, একজন আসবাবপত্র ব্যবসায়ী, যে আসবাবপত্র ব্যবসায়ী সে আসবাবপত্র ক্রয় করলে সেটা কি মাল হবে না আসবাবপত্র হিসাব হবে? সেই ক্ষেত্রে আমরা ক্রয় হিসাব দিব না আসবাবপত্র হিসাব দিব, সেটা বোঝেন আগে। ঠিক আছে, একজন আসবাবপত্র ব্যবসায়ীর কাছে আসবাবপত্র কিন্তু পণ্য, তাহলে আমরা যদি পণ্য ক্রয় করি তাহলে আমরা জাবেদা কি দেই? ক্রয় হিসাব। তাহলে এখানে কিন্তু ভালো করে বোঝেন, আসবাবপত্র ব্যবসায়ী আসবাবপত্র ক্রয় মাল ক্রয় হিসাবে ডেবিট করেছেন, মাল ক্রয় হিসাবে মানে ক্রয় হিসাবে ডেবিট করেছেন। তাহলে একজন আসবাবপত্র ব্যবসায়ী তো অবশ্যই মাল ক্রয় হিসাবেই সেটা হিসাব রাখবে, তাই না? তাহলে এটি কোন ধরনের ভুল? এটা কি কোনো ভুল হয়েছে আসলে? একটু ভালো করে বোঝেন, এটা কি কোনো ভুল হয়েছে? ঠিক আছে, তাহলে একজন আসবাবপত্র ব্যবসায়ী আসবাবপত্র ক্রয় মাল ক্রয় হিসেবে ডেবিট করেছেন, এটা কোনো ভুল নয়, এটা কোনো ভুল নয়, তিনি সঠিক করেছেন। ঠিক আছে, কারণ আসবাবপত্র ব্যবসায়ীর কাছে মাল ক্রয়টাই হচ্ছে পণ্য, তাহলে পণ্য ক্রয় করা হলে ক্রয় হিসাবে বা মাল ক্রয় হিসাবে ডেবিট করবেন, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তাহলে এটা কোনো ভুল নয়। 3-এর তাহলে সঠিক উত্তর হচ্ছে কি? 3-এর সঠিক উত্তর হচ্ছে 4। 3-এর সঠিক উত্তর হচ্ছে 4, এই 3-এর সঠিক উত্তর হচ্ছে 4। আচ্ছা এবার 4 নাম্বারটার উত্তর করেন। যন্ত্রপাতি সংস্থাপন মজুরি, যন্ত্রপাতি হিসাবে ডেবিট না করা হলে, একটু দেখেন তো, যন্ত্রপাতি সংস্থাপন মজুরি এটাও কিন্তু আলোচনা করা হয়েছে আপনাদের ক্লাসে, আজকে এটাও আলোচনা করেছিলাম। যন্ত্রপাতি সংস্থাপন মজুরি যন্ত্রপাতি হিসেবে ডেবিট না করা হলে যে ভুলটি হয়, কি ভুল হয় বলেন? যন্ত্রপাতি সংস্থাপন মজুরি আমাদেরকে মনে রাখতে হবে, যন্ত্রপাতি সংস্থাপন মজুরি আমাদেরকে যন্ত্রপাতি হিসেবে ডেবিট করা উচিত। আমরা যারা অবচয়ের অঙ্ক করেছি তারা আমরা জানি যে যন্ত্রপাতি সংস্থাপন, যন্ত্রপাতির পরিবহন, ক্রয় পরিবহন, হ্যাঁ, তাহলে এগুলো যন্ত্রপাতি হিসাবে ডেবিট করতে হয়। তাহলে যন্ত্রপাতি সংস্থাপন মজুরি যন্ত্রপাতি হিসাবে ডেবিট না করা হলে, হ্যাঁ এখানে একটু মিস্টেক আছে, ডেবিট না করে আমরা কোন হিসাবে তাহলে করেছি? ঠিক আছে, তাহলে যেহেতু মজুরির কথা বলা আছে তাহলে মজুরি হিসাবে, তাহলে যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় যন্ত্রপাতি হিসাবে হিসাবভুক্ত না করে যদি আমরা মজুরি হিসাবে করা হয়, হ্যাঁ তাহলে এটা নীতিগত ভুল হবে, হ্যাঁ যারা 4-এর গ নাম্বার আনসার করছেন সঠিক, এটা তাহলে নীতিগত ভুল। ঠিক আছে, তাহলে এটা আমরা পাচ্ছি নীতিগত ভুল। আচ্ছা সর্বশেষ, আজকের সর্বশেষ কোশ্চেন, যারা ধৈর্য সহকারে ক্লাসটি করছেন শুরু থেকে, আজকের সর্বশেষ প্রশ্নের উত্তর খুব দ্রুত আনসার করেন। সর্বশেষ কোশ্চেনের আনসারটি, শেষ ভালো যার সব ভালো তার, একটু করেন তো দেখি। 5 নাম্বার প্রশ্নের বেতন প্রদান, দেখেন বেতন প্রদান ভাড়া হিসেবে ডেবিট করা হয়েছে। বেতনের জায়গায় ভাড়া হিসাবে, তাহলে বেতন হিসাব না করে আমরা কি ভাড়া হিসাব দেখাইছি? বেতন হিসাব না করে ভাড়া হিসাবে ডেবিট করা হয়েছে। একটু বোঝেন, বেতন এক প্রকার খরচ, এটা আমরা ডেবিট পাশেই বসাই। আবার ভাড়াও এক প্রকার খরচ, ভাড়া আমরা কি করি? ডেবিটেই বসাই। তাহলে বেতন প্রদান ভাড়া হিসেবে দেখানো হয়েছে। ঠিক আছে, এটা তাহলে কোন ধরনের ভুল? এটা কোন ধরনের ভুল বলেন? এটা তাহলে কোন ধরনের ভুল হবে? বেতন প্রদান ভাড়া হিসেবে ডেবিট করা হয়েছে, কোন ধরনের ভুল হবে? না এটা পূরক ভুল নয়, হ্যাঁ হ্যাঁ এটা ব্যালেন্স। পূরক ভুলটা হচ্ছে, মনে রাখতে হবে, পরিপূরক ভুল হচ্ছে যখন ব্যালেন্স ভুল হবে এবং সেই ব্যালেন্সটা অন্য একটা ব্যালেন্স দিয়ে পূরণ হবে। ঠিক আছে, পরিপূরক ভুল হচ্ছে যখন আমাদের একটা ব্যালেন্সের ভুল হচ্ছে এবং সেই ব্যালেন্সটা অন্য আরেকটি ব্যালেন্স দিয়ে পূরণ করা হচ্ছে, তখন সেটাকে বলা হয় পূরক ভুল, পরিপূরক ভুল। ঠিক আছে, তাহলে 5 নম্বরের সঠিক উত্তর কি হবে বলেন? 5 নম্বরের সঠিক উত্তর হচ্ছে, নওশাদ হোসেন বলেছেন
বেদাখিলার ভুল। এখন এখানে তো বেদাখিলা নাই। আচ্ছা রাজু একটু দেখেন, বেতন হচ্ছে মুনাফা জাতীয়, বেতনও মুনাফা জাতীয়, ভাড়াও মুনাফা জাতীয়। তাহলে মুনাফা জাতীয় যদি হয়, হ্যাঁ, তাহলে এখানে এখন আমাদেরকে আনসার করতে হবে লিখনের ভুল। এখানে আমাদেরকে আনসার করতে হবে কি লেখার ভুল। এটা মূলধন জাতীয় থেকে যখন মুনাফা জাতীয় হয়, মূলধন জাতীয় থেকে যখন মুনাফা জাতীয় ভুল হয় তখন হয় নীতিগত ভুল। তাহলে বেতন কিন্তু মূলধন জাতীয় নয়, ভাড়াও মূলধন জাতীয় নয়। বেতন ভাড়া দুটাই হচ্ছে মুনাফা জাতীয়। ভালো করে বোঝেন কিন্তু, বেতন ভাড়া দুটাই হচ্ছে মুনাফা জাতীয়। তাহলে সেই ক্ষেত্রে সঠিক উত্তর এখন আমাদের হবে কি লিখনের ভুল। সঠিক উত্তর হচ্ছে লিখনের ভুল। সঠিক উত্তর হচ্ছে লিখনের ভুল। বাদ পড়ার ভুল মানে দেখেন, বাদ পড়ার ভুল মানে আমাদের লেনদেনটা আমরা লিপিবদ্ধই করিনি, কিন্তু এখানে বলা হয়েছে বেতন প্রদান ভাড়া হিসেবে ডেবিট করা হয়েছে, তাহলে এটা বাদ পড়ার ভুল হতে পারে না। এটা দুটাই হচ্ছে মুনাফা জাতীয়, বেতনও মুনাফা জাতীয়, ভাড়াও হচ্ছে মুনাফা জাতীয়, তাহলে এটা নীতিগত ভুলও হতে পারে না। পুরো ভুল হতে গেলে কিন্তু আমাদের ব্যালেন্সের পূরণ করতে হবে। একজনের ভুলের ব্যালেন্স আরেকজনের দিয়ে পূরণ হচ্ছে, বা একটা হিসাবের ভুলের ব্যালেন্স আরেকটা হিসাব দিয়ে পূরণ হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে পুরো ভুল হবে, তাহলে এটা হতে পারে না। তাহলে এটাকে আমরা সঠিক আনসার করব লিখনের ভুল। সঠিক আনসার করব কি লিখনের ভুল। তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস। আপনারা অলরেডি যারা ক্লাসটি দেখলেন, ঠিক আছে, আপনারা অলরেডি যারা ক্লাসটি দেখলেন, আমার মনে হয় আজকের যে এমসিকিউ আছে রেওয়ামিলের সেটা আপনারা বাজিমাত করতে পারবেন। ক্লাসটি ভালোভাবে যদি কমপ্লিট করতে পারেন, নোট করতে যদি পারেন, নোট করে যদি রাখেন, স্ক্রিনশটগুলো যদি রাখেন, অথবা আমাদের এই ক্লাসটি কিন্তু রেকর্ডেড অবস্থায় থাকবে, আপনারা পুনরায় আবার ক্লাসটি দেখতে পারেন। আপনারা ক্লাসটি দেখে এই এমসিকিউ গুলো সমাধান যদি করতে পারেন, তাহলে এখান থেকে যে এমসিকিউ গুলো আসবে তাহলে অবশ্যই আপনারা সেই এমসিকিউ গুলো সমাধান করতে পারবেন। তাহলে এই ছিল আজকের আমাদের আলোচনার বিষয়। আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেশবাসীর পক্ষ থেকে, দেশের পক্ষ থেকে। দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর সাথে থাকবেন, প্রতিদিন ক্লাসগুলো করবেন। সকলকে ধন্যবাদ।